বেআইনি করলে সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু বেআইনি প্রবণতা প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। সর্বমঙ্গলা ঘাট থেকে দেবেন্দ্রগোলা ঘাট পর্যন্ত একটি পথচারীদের জন্য একটি মানুষের সৌন্দর্যন করা হবে, যাতে ওটা একটা টুরিস্ট স্পট হিসেবে ব্যবহার হয়। 5 বছর ধরে 5টা জনসংযোগ অফিস করেছে, পার্টি অফিস না, জনসংযোগ অফিস। নমস্কার, আপনারা দেখছেন কিউ ইন্ডিয়া বাংলা, আর আপনাদের সঙ্গে রয়েছে আমি মৌমিতা। আপনারা ইতিমধ্যে জানেন আসন্ন বিধানসভা ভোটে তৃণমূলের পক্ষ থেকে তাদের প্রার্থী তালিকা প্রকাশিত হয়ে গেছে। বেলগাছা কাশীপুর থেকে দাঁড়িয়েছে অতীন ঘোষ। আজকে দাদা আমাদের সঙ্গে আছে। নমস্কার দাদা, কিউ ইন্ডিয়া বাংলায় আপনাকে স্বাগত। দাদা, প্রথমেই অনেক শুভেচ্ছা আপনাকে। সবাই আশা করেছিল যে আপনি দাঁড়াবেন তৃণমূলের পক্ষ থেকে, সেটাই হয়েছে। আর প্রথমেই জিজ্ঞেস করবো, আমার ব্যক্তিগতভাবে এবং সবারই জানার ইচ্ছা যে লাস্ট কত বছর, 5 বছর ধরে যেসব কাজ আপনি করেছেন এলাকার জন্য, আপনার নিজের সেরা 3টে কাজ কোনটি মনে হয়? দেখুন, বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে সব থেকে বড় সমস্যা, বিশেষ করে বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রে পূর্ব প্রান্তে, অর্থাৎ 4 নম্বর, 3 নম্বর, 2 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডগুলিতে মানে বৃষ্টির সময় জলে বেশি যায়, একদম মানুষ জল যন্ত্রণা ভোগ করে। এবং আমার নির্বাচনের প্রতিশ্রুতি ছিল যে এই অঞ্চলের সার্বিক নিকাশি ব্যবস্থায় ডেভেলপমেন্ট করব, এবং সেই প্রতিশ্রুতি পালনের লক্ষ্যে 2021-এর নির্বাচন জেতার পর থেকেই আমি প্রশাসনিকভাবে কাজ করেছি। এমডিএ, পিডব্লিউডি, পশ্চিমবঙ্গ সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট সবার সাথে কথা বলে আমরা প্রায় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে প্রায় 40 কোটি টাকা স্যাংশন করেছি, যার কাজ প্রায় ইতিমধ্যে প্রায় 80% সম্পূর্ণ হতে চলেছে, এবং এই বর্ষায় তার এফেক্ট পাওয়া যাবে। তো এটা আমি একটা আমাদের এবং সাধারণভাবে আমাদের সরকার বা আমাদের দলের, আমি তো একা কেউ না, সামগ্রিকভাবে ধরুন কাউন্সিলর, আমাদের দল সব মিলিয়ে সরকারের সহযোগিতা মিলিয়ে এই কাজটা করতে পেরেছি, এবং এটা আমি মনে করি আমাদের এটা একটা বড় সাফল্য। কারণ স্বাধীনতার পর থেকে মানুষ এই অঞ্চলে এই যন্ত্রণা ভোগ করে আসছে। তো ফলে এবারে সুবিধা হবে আশা করছি, কারণ এর পরবর্তী পরিকল্পনা আছে পাম্পিং স্টেশনগুলোর ক্যাপাসিটি বাড়ানো। আমাদের আরকে ঘোষ রোড, দত্তবান পাম্পিং স্টেশন আর বীরপাড়া পাম্পিং স্টেশন 3টে আছে। এই আমি নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যেই আছে যে আগামী দিনে এই 3টে পাম্পে ওদের অলরেডি তার পরিকল্পনা চলছে পাম্পিং স্টেশনগুলো শক্তি বৃদ্ধি করে। ফলে একদম মানুষ যাতে জল না যাবে এইটা আমাদেরকে নিশ্চিত করে। এটা একটা বড় সাফল্য। আরেকটি বড় সাফল্য যে আমার বিধানসভা কেন্দ্রের একটি বিশাল সংখ্যক মানুষ বাস করেন বেলগাছিয়া জেকে ঘোষণা, প্রায় 60-70 হাজার মানুষ বাস করেন খুব অল্প জায়গার মধ্যে, খুব কষ্ট করে তারা বাস করেন। মূলত তারা সম্প্রদায়, তাদের একটা দাবি ছিল একটা কমিউনিটি ঘর করা, কিন্তু সেই জায়গা ছিল না। 16 কাঠা জমি দীর্ঘদিন ধরে মাইনরিটি ডেভেলপমেন্টের কর্পোরেশনের জমি, সেটা দীর্ঘ 50 বছরের দখল ছিল। তো এই দখলদারকে আমরা উচ্ছেদ করেছি, আমি নিজে দাঁড়িয়ে থেকে উচ্ছেদ করে পুরসভার সাহায্য নিয়ে, পুলিশের সাহায্য নিয়ে উচ্ছেদ করে সেখানে ইতিমধ্যেই প্রায় 6.5 কোটি টাকার 15,585 স্কোয়ার ফিটের কবরের জলের কাজ শুরু হয়ে গেছে। এটা একটা বড় সাফল্য মনে করি ওই বস্তিতে। এবং ওই বস্তি অঞ্চলে শুধু নয়, টোটাল বা কাশীপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যেকটি ওয়ার্ডে 2টো করে স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে ফেলেছে। এটা একটা সাফল্য। আর একটি বড় সাফল্য হচ্ছে যে আমরা টালা ব্রিজটাকে সম্পূর্ণ করতে পেরেছি, এবং টালা ব্রিজ তৈরি করার ফলে ওখানে যে বাস স্টপেজগুলো ছিল, টালা ব্রিজের পশ্চিম প্রান্তে যে মানুষ বাস করেন, ঘোষবাগান, বিছুবাগান, সওদাগর পট্টি থেকে শুরু করে আমাদের ওখানকার ওই অঞ্চলের আমাদের রকেট রোড, তো চুরিপাড়া, এই অঞ্চলে প্রায় 70-80 হাজার মানুষ বাস করেন। তারা টালা ব্রিজের পুরোনো ব্রিজের বাস স্টপেজটাকে এনজয় করতেন উত্তর দিকে যাওয়ার জন্য, দক্ষিণ দিকে যাওয়ার জন্য। কিন্তু সম্প্রতি টালা ব্রিজ যে প্ল্যানিং হয়, আমি তখন এমএলএ হইনি, কারণ টালা ব্রিজ আমি যখন এমএলএ হই তার কাঠামো মোটামুটি অনেকটা দাঁড়িয়ে গেছিল। ফলে আমার কোনো পরিবর্তন করার সুযোগ ছিল না। কিন্তু আমি বিধায়ক হওয়ার পর দেখলাম টালা ব্রিজ ওপেন করা ওখানকার মানুষের বিরাট ক্ষোভ, যে আমরা দক্ষিণ দিকে যাওয়ার জন্য পাইকপাড়া মোড়ে গিয়ে টালা ব্রিজের বাস ধরতে হয়, ঘোষবাগান অঞ্চল থেকে হেঁটে গিয়ে। অর্থাৎ দক্ষিণ দিকে গেলে আগে উত্তর দিকে যেতে হবে, তারপর তার দক্ষিণ দিকে যেতে পারবে। বিশেষ করে স্কুলের শিশুদের, বাচ্চা কাচ্চাদের, বয়স্ক মানুষদের,
মহিলাদের একটা বিরাট অসুবিধার কষ্টের মধ্যে পড়েছে। সেই চালাক এজেন্ট যারা ওই অঞ্চলে বাস স্টপেজ না থাকার ফলে আমি একটা পুলিশ এবং ট্রাফিক সবাইকে নিয়ে, ট্রাফিক এবং পিডাব্লিউডি সবাইকে নিয়ে এনকোয়ারি করি, দেখলাম ওখানে বাস স্টপেজ কোনো মতো করা যাবে না। ডাবল লেনে যে বাস ব্রিজটা তৈরি হয়েছে সেখানে বাস স্টপেজ করার কোনো জায়গা নেই, করতে গেলে দুর্ঘটনা ঘটতে পারে, এনকোয়ারি উঠে। তো এদের ক্ষোভ মেটাবার জন্য, অসুবিধা মেটাবার জন্য আমি রাজ্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখি এবং পরিবহন দপ্তরের কাছ থেকে আমাদের পরিবহন মন্ত্রী, তার সাথে স্নেহাশিস চক্রবর্তী তার সাথে যোগাযোগ করে পুলিশকে রাজি করিয়ে আমরা একটা নতুন বাস রুট তৈরি করি, যেটা ঘোষবাগান থেকে ওই 4টে পাড়া, যাতে ওখান থেকে অ্যাক্সেস করে 4টে পাড়ার উপর দিয়ে বাস রুটটা এসে ঘোষবাগান থেকে শুরু হয়ে গিয়ে কাশীপুর বা ডিএমসি নেওয়া হয়, কাশীপুর রোড ধরে বা এদিকে কেসি রোড, বিবি বাজারে কেসি রোডে চিড়িয়ামোড়ে বাসটি শিবে এবিসি রোড, এজেসি মোস রোড হয়ে আমাদের রবীন্দ্র সদন হয়ে বাসটি যাবে হচ্ছে সাঁতরাগাছি বাস টার্মিনাল, যেটা এখান থেকে সাঁতরাগাছি সরাসরি কোনো বাস রুট ছিল না। এই বাস রুটটা খুবই চালু হয়ে গেছে, আমরা গত 12 তারিখে এই বাস রুট উদ্বোধন করেছি, এখন বাস চলছে, মানুষের অনেকটা স্বস্তি হচ্ছে। এটা একটা বড় কাজ মনে হয়। আর একটা বড় কাজ করেছি, আমাদের বিধানসভা কেন্দ্রের মধ্যে খুব প্রাচীন এবং অভিজাত হসপিটাল ছিল নর্থ সুগারবান হসপিটাল, ও নামী ব্যক্তিত্ব ওখানে জন্মগ্রহণ করেছেন, চিকিৎসা পেয়েছেন। আমি যখন বিধানসভায় বিধায়ক হই তখন হসপিটালটা প্রায় বন্ধ পাই। এখানকার মানুষের দাবি ছিল যে হসপিটালটাকে পুনর্জীবিত করা। তো আমি সরকারি সাহায্যের উপর নির্ভর না করে বিধায়ক তহবিল, এই সাংসদ তহবিল এবং সিএসআরের টাকা জোগাড় করে আমরা ওখানে হসপিটালের ডিজিটাল এক্সরে মেশিন, অটো অ্যানালাইজার, ব্লাড টেস্টিংয়ের জন্য আলট্রাসোনোগ্রাফ মেশিন, এমপি ল্যাব থেকে, এই বলে রাষ্ট্র স্বাস্থ্য দপ্তর থেকেও টাকা আদায় করে নতুন অপারেশন থিয়েটার করা, বিল্ডিংগুলো সংস্কার করে হসপিটালটা এখন আমরা চালু করেছি। বছরে প্রায় 15-20 হাজার পেশেন্ট হচ্ছে, ডেলি অ্যাভারেজে 700-800 পেশেন্ট হয়। সবগুলোকে চালু করেছি এবং আমাদের আগামী দিনের প্রতিশ্রুতি হচ্ছে যে এই হসপিটালকে মাল্টি স্পেশালিটি হসপিটালে পরিণত করবো। ওখানে ডায়ালিসিস, আমাদের সিটি স্ক্যান থেকে শুরু করে এমআরআই থেকে শুরু করে সব সুবিধা আগামী দিনে করবো। তার পরিকল্পনা এবং কিছু কিছু জায়গায় অর্থেরও সংস্থান হয়েছে, কিন্তু সময় স্বল্পতার জন্য আমরা এইবারে চালু করতে পারিনি। নির্বাচনের পরেই আমরা ওগুলো চালু করি। একটু আপনারা বলছিলেন যানজটটা অনেকটা আপনি সুরাহা করে যাতে না হয়, কিন্তু স্থানীয় মানুষদের তারা আপনার কাছে একটা আবেদন রাখতে বলেছে আমাদের মাধ্যমে যে যানজট যদি আরেকটু ভালো করে সুরাহা করা যায়, মানে যান চলাচল আরেকটু বেটার হয়, তাহলে মানে তাদের জন্য আরেকটু ভালো হয়। না, নিশ্চয়ই। বিশেষ করে এই বিধানসভা কেন্দ্রের মধ্যে বেশ কিছু অঞ্চল আছে, যেমন পাইকপাড়া, রাজা মহিন্দ্র, যে বাসগুলো, যে সমস্ত বাসগুলোর স্যাংশন আছে, এই বাসগুলো এই রাস্তা থেকে ক্লিয়ার করে চলে। ইতিমধ্যে আমার পরিবহন মন্ত্রীর সাথে মিটিং হয়েছে, উনি বলেছেন যে আমরা সমস্ত অঞ্চলের, যেহেতু মেট্রো হওয়ার ফলে অনেক জায়গায় বাস বন্ধ করে দেওয়া হবে, কারণ মেট্রো ব্যবহার করছে, লোকে বাস যাচ্ছে না। আর অনেক জায়গায় রুটের পুনর্বিন্যাস ঘটিয়ে যেসব অঞ্চলে মেট্রোর সুবিধা নেই সেখানে সরাসরি ওই বাসগুলোকে পরিবর্তন করে দেওয়া হবে। তো বিধানসভার নির্বাচনের আমরা এই স্বল্প সময়তার মধ্যে সার্ভেটা চলছে, সার্ভেটা কমপ্লিট হলেই যে যান চলাচলে বা যানবাহন পরিবহন সমস্যা যেটা ওই অঞ্চলের মানুষের আছে সেটা অনেকটা সমাধান হয়ে যাবে। আবার কিছু মানুষের দ্বারা অভিযোগ উঠেছে যে এখানে অনেক জায়গায় মানুষের চোখ এড়িয়ে, আপনাদের চোখ এড়িয়ে বেআইনি আবাসন তৈরি হচ্ছে বা ঘর বাড়ি তৈরি না, হচ্ছে। অ্যাকচুয়ালি কাশীপুর, আমি যখন কাশীপুর ঢুকেছি এমএলএ হয়ে আসি, তখন ওখানে বেআইনি কনস্ট্রাকশনের একটা প্রবণতা প্রচণ্ডভাবে ছিল। কিন্তু আমাদের মেয়র শ্রী ববি হাকিমের নেতৃত্বে কলকাতা পৌরসভা আমরা এই আইনটাকে কঠোর করেছি। আর আরেকটা হচ্ছে, এখানে তো খুব নিম্ন মধ্যবিত্ত, সাধারণ মধ্যবিত্ত প্রান্তিক সীমার মানুষ বাস করে, কেউ 1 কাঠা জমিতে থাকে। তাদের পরিবার বড় হয়েছে, পরিবার বড় করার জন্য তারা সরাসরি অসাধু চক্রে পড়ে গিয়ে তারা বেআইনি কনস্ট্রাকশনের ফাঁদে পা দিয়ে দেয়। তো সম্প্রতি আমরা 1 কাঠা বাড়িতেও প্ল্যান করছি এবং বেআইনি করলে সঙ্গে সঙ্গে ভেঙে দেওয়া হচ্ছে। ফলে এই মুহূর্তে কিন্তু বেআইনি প্রবণতা প্রায় বন্ধ হয়ে গেছে বললেই চলে। এই এলাকায় অনেক জায়গায় দেখছিলাম যে অনেক বাচ্চারা খুব কম বয়সে স্কুল ছুট হয়ে গেছে, বিভিন্ন কারণ, তো পারিবারিক বা অনেক কারণবশত হয়েছে, তাদের নিয়ে কিছু করা কথা ভাবছে? দেখুন, স্কুল ছুটের কথা হচ্ছে প্রাইমারি সরকারি বেসরকারি স্কুলে পড়াশোনাটাকে
ফ্রি করা হয়েছে এবং বেসরকারি স্কুলগুলো সামান্য ভাতা আছে, সরকার যেগুলো অনুদান দেয় এবং ছাত্রছাত্রীদের আকৃষ্ট করার জন্য প্রত্যেকটি স্কুলে মিড ডে মিল চালু আছে। স্বভাবতই আর্থসামাজিক পরিবেশে এখানে যে স্কুলগুলো ছাত্র কমে গেছে, ছাত্র কিন্তু এখানে খুব কম আছে। যেটা হচ্ছে যে একটা প্রবণতা হয়েছে যে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াবে, খুব সাধারণ ঘরে যাদের আর্থিক সামর্থ্য নেই তারাও কষ্ট করে ছেলে মেয়েদের প্রায় বেসরকারি ইংলিশ মিডিয়ামগুলো পড়াচ্ছে। সেজন্য এবারে আমার নির্বাচনী প্রতিশ্রুতি হচ্ছে যে কাশীপুর বিগাছি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি টালার দিকে আর একটি বিগাছিয়ার দিকে দুটো ইংলিশ মিডিয়াম স্কুল করার, এবং সেটা আমি প্রতিশ্রুতি দিয়েছি, তার পরিকল্পনা করেছি। ইতিমধ্যেই শিক্ষা দপ্তরের সাথে কথাবার্তাও শুরু করেছি। আর এই অঞ্চল আপনার এলাকায় যে সমস্ত যুবক যুবতীরা আছে আপনার এলাকার মধ্যে তাদের জন্য একটু কর্মসংস্থানের ব্যবস্থা করবে? একদমই নিশ্চয়ই করবো। আমরা যেহেতু এখন সরকারি চাকরির ক্ষেত্রটা তো এখন মানুষ ভরসা করে না, যদি বেসরকারি চাকরির ক্ষেত্রে বিস্তৃত না হয় তাহলে আমাদের বেকার সমস্যার সমাধান হবে না। সেই জন্য আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আছে যে বেসিক যে ট্রেনিংগুলো একটি বেসরকারি জায়গায় কাজ করতে গেলে তার যে বেসিক নলেজ, বেসিক ট্রেনিং এবং কম্পিটিটিভ পরীক্ষায় অংশ নিতে গেলে তাকে সেই উপযুক্ত করে তোলা, আমরা সেরকম বেসিক সেন্টার সরকারি এবং বেসরকারি সহায়তা নিয়ে তৈরি করবো বিধানসভা কেন্দ্রের মধ্যে, যাতে এখানকার যারা স্কুল কলেজ পড়ুয়া যারা স্কুল থেকে বেরোচ্ছেন, কলেজ থেকে বেরোচ্ছেন, তাদের যাতে বেসিক ট্রেনিংটা করানো যায় এবং যারা ধরুন স্কুল অর্থে বা বেশি পড়াশোনা করতে পারে তাদেরও হাতে কলমে কিছু শিক্ষা দেওয়ার জন্য বেসিক স্কুলগুলো করে দেয়, যাতে সেখান থেকে তারা বেরিয়ে গিয়ে তারা সঠিক জায়গায় সঠিক চাকরি পেতে পারে। আর আরেকটা এখানে অভিযোগ শুনছিলাম, স্থানীয় মানুষজনরা বলছিলেন গঙ্গার ঘাটগুলো একটু পরিষ্কার করা, সেই সঙ্গে রাত্রেবেলা কিছু অনৈতিক কাজকর্ম চলছে। অ্যাকচুয়ালি আমরা সব থেকে বড় হচ্ছে যে পোর্টের নন কোঅপারেশন, বন্দর কর্তৃপক্ষ যেটা কেন্দ্রীয় সরকারের অধীন, এরা পুরো গঙ্গার ঘাটটা ওদিকে সেই আপনার একদম আমাদের পোর্ট এরিয়া থেকে শুরু করে এইদিকে আপটু আমাদের একদম রতনবাবু ঘাট, এই সম্পূর্ণ এরিয়াটা, এর মধ্যে কিছু অংশ যখন আমি নিজে মেয়র কাউন্সিল ইঞ্জিনিয়ারিং দায়িত্বে ছিলাম তখন আমরা প্রায় 4 কিলোমিটার একটি সৌন্দর্যের পথ তৈরি করেছি, যেটা আমাদের প্রিন্সেপ ঘাট থেকে এদিকে আপনার আর্মেনিয়াম ঘাট পর্যন্ত। সেটাও টাকা দাবি করে আর্ধেক পথে বন্ধ করে দিয়েছে কেন্দ্র সরকার। আমরা কাশী মিত্রঘাট শ্মশান, সেখানে মাত্র একটি চুল্লি, একটি স্ট্যান্ড বাই চুল্লি, আমরা শ্মশানে চুল্লি করার জন্য পারমিশন দিয়েছি, পারমিশন দিয়ে প্রচুর টাকা ডিমান্ড করেছি। এদিকে আমাদের দেবেন্দ্রবালা ঘাট থেকে সর্বমঙ্গলা ঘাট পর্যন্ত, রতনবাবু ঘাট পর্যন্ত প্রত্যেকটা গঙ্গার ঘাট ভাঙনের কবলে পড়েছে। কেন্দ্রীয় সরকারকে বারবার রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষে জানার পরেও এরা কোনো সাড়া দিচ্ছে না, সেভাবে সহযোগিতা করছে না। তো আমরা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আছে যে ঘাটগুলো রক্ষণাবেক্ষণ সৌন্দর্যের পাশাপাশি সর্বমঙ্গলা ঘাট থেকে দেবেন্দ্রগোলা ঘাট পর্যন্ত একটি পথচারীদের জন্য একটি মানুষের সৌন্দর্যন করা হবে, যাতে ওটা একটা টুরিস্ট স্পট হিসেবে ব্যবহার হয়, মানুষ ওখানে শান্ত ভ্রমণ করতে পারবে, প্রাত ভ্রমণ করতে পারবে, সেটাও আমাদের নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে আছে। আপনি সংখ্যালঘু যে মানুষ রয়েছেন বা যারা একটুখানি সমাজ থেকে পিছিয়ে রয়েছে বা যে সমস্ত স্লাম এরিয়া রয়েছে, এই সব কিছুকে নিয়ে কিছু মডেল প্রজেক্ট করার হয়ে কথা ভেবেছেন কি? বেসিক যে ব্যাপারটা হচ্ছে যারা সংখ্যালঘু বলুন আর বা যে কোনো আর্থিক সীমারেখার কাছাকাছি যারা বাস করেন, দারিদ্র সীমার কাছাকাছি, তাদের বেসিক ট্রেনিং সেন্টার করার তো পরিকল্পনার কথা বললাম। এবং সরকারি যে এমপ্লয়মেন্টটা, এটা কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের বা পৌরসভার উপর নির্ভর করে না, সামগ্রিক কেন্দ্রীয় সরকারের শিল্পনীতি অর্থনীতির উপর নির্ভর করে। যতক্ষণ না কেন্দ্রীয় সরকারের শিল্পনীতি অর্থনীতির মধ্যে দিয়ে রাজ্যের সামগ্রিক বা দেশের সামগ্রিক শিল্পের সংখ্যা না বাড়ছে, শিল্পোদ্যোগ মান বাড়ছে, ততক্ষণ তো বেকার সমস্যার সমাধান হবে না। ফলে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যই তো 97টা সামাজিক সহায়ক প্রকল্পের মধ্যে দিয়ে প্রত্যেকটি মানুষকে একটা আর্থিক সহায়তা দিচ্ছে, যাতে তারা এই বর্তমান আর্থসামাজিক পরিবেশের যে কঠিন পরিস্থিতি তার মধ্যে যারা জীবন যুদ্ধে দুটো অন্য সংস্থান করে, কাজের সংস্থান করে বেঁচে থাকতে পারে। শেষ প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করবো, ইতিমধ্যে
আমাদের তরফ থেকে প্রার্থী ঘোষণা হয়েছে, বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি। আপনি কি মনে করেন প্রত্যেকবারের মতো এবারও প্রত্যেককে মিট করবেন? দেখুন 5 বছর ধরে 5টা জনসংযোগ অফিস করছি, পার্টি অফিস না, জনসংযোগ অফিস, জনপ্রতিনিধি জনসংযোগ অফিস, অর্থাৎ প্রত্যেকটি মানুষ দলমত নির্বিশেষে তার প্রয়োজনে তার বিধায়কের কাছে আসতে পারে। 5 বছর ধরে প্রত্যেক দিন সোম থেকে শনিবার ওই অফিসগুলোতে বসেছি, মানুষের সাথে জনসংযোগ করেছি। রবিবার শনিবার যত সামাজিক প্রোগ্রাম, দুর্গা পুজো থেকে শুরু করে, কালী পুজো থেকে শুরু করে, ঈদ থেকে শুরু করে, রামনবমী থেকে শুরু করে, মহাবীর তাজিয়া থেকে সমস্ত সামাজিক প্রোগ্রামে অংশ নিয়েছে। 365 দিন মানুষের সাথে দেখেছি বেসিক যে ডেভেলপমেন্ট। আমাদের আমার পাড়ায় আমার সমাধান প্রকল্পে প্রায় 27 কোটি টাকা স্যাংশন হচ্ছে, সারা বিধানসভা কেন্দ্রে কাজ হচ্ছে। আমি নিজে বিধায়ক হিসেবে, পৌরসভার ডেপুটি মেয়র হিসেবে প্রায় 15-16 কোটি টাকার কাজ করেছি গত 5 বছরে। প্রত্যেকটি পাড়া, প্রত্যেকটি গলি রাস্তাকে সামগ্রিক ডেভেলপমেন্ট বা উন্নয়নের কাজকে পৌঁছে দেওয়ার আমরা চেষ্টা করেছি। 365 দিন মানুষের কাছে থেকেছে। সেটাই আমার বিশ্বাস যে মানুষ তার জবাব ব্যালট বক্সে দেবেন। হঠাৎ কোনো পরিযায়ী পাখি এসে যদি বিরাজ করে, তাকে পরিযায়ী পাখি হিসেবে বিচার করবে। কারণ জনপ্রতিনিধি বা রাজনৈতিক কর্মীর পরিচয় হচ্ছে সমাজকর্মী। তো 365 দিন সমাজের কাজে না থেকে কোনো মানুষ যদি হঠাৎ একদিন উদয় এসে বলেন যে আমি এই কাজ করবো, ওই কাজ করবো, আমায় ভোট দিন, মানুষ সেটা বিশ্বাস রাখবে কেন? কাশীপুর বেলগাছি আমার জন্য এক লাইনে কি বলবেন? এই বিধানসভা কেন্দ্রটা আমি স্বীকার করছি যে এই বিধানসভা কেন্দ্রটা কলকাতার, সারা কলকাতার যে সামগ্রিক উন্নয়ন তার থেকে কিছুটা পিছিয়ে ছিল। আমি এটাকে প্রতিশ্রুতি দিচ্ছি আগামী 5 বছরে কলকাতার এক পর, অর্থাৎ কলকাতার বাকি অঞ্চলগুলোর সাথে এটিকে একই সাথে কম্পেয়ার হবে। এবং কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্র কলকাতার সৃষ্টির ইতিহাসের জন্মলগ্ন থেকে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের সৃষ্টি। এখানে বহু প্রাতঃস্মরণীয় মানুষরা জন্মগ্রহণ করেছেন, তাদের পদস্পর্শে ধন্য এই ঐতিহ্যপূর্ণ অঞ্চল। এই ঐতিহ্যপূর্ণ অঞ্চল যদি বাংলা তথা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে যায়, এরকম কিছু কাজ করবো। আমরা ইতিমধ্যেই করেছি। আপনারা জানেন বহরমপুর ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ সমাধি প্রাঙ্গণকে আমরা সংরক্ষণ করে সন্ধ্যায়োজন করে আমরা রামকৃষ্ণ মিশনাতে তুলে দিয়েছি। সেটি একটি দর্শনীয় বস্তু, প্রচুর মানুষ এখানে আসেন। কাশীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে মায়ের বাড়ি আছেন। আমাদের কাশীপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে আমাদের ঠাকুর যেখানে আমাদের যেখানে থাকতেন এবং ঠাকুরের যেখানে নির্বিকল্প সংকল্প লাভ করেছিলেন, অর্থাৎ ওই আমাদের উদ্যানবাটি, কাশীপুর উদ্যানবাটি, এইটাতেও আমাদের বিধায়ক 50 লক্ষ টাকা দিয়েছেন এটাকে উন্নয়নের জন্য। এগুলোকে আকর্ষণের কেন্দ্রবিন্দু করে কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রকে মানুষের যাতে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়, কারণ কলকাতার সৃষ্টি এখান থেকে, সেটাই আমরা গড়ে তুলি। অনেক ধন্যবাদ দাদা আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার। নমস্কার।